আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিভাবে আপনারা পাসপোর্ট বিদেশে বসে থেকে সংশোধন করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মূলত আমি আমার নিজের পাসপোর্টটি বিদেশে থেকে মালদ্বীপ থেকে আমি আমার নিজের পাসপোর্টটি সংশোধন করেছি। সেক্ষেত্রে আমার অনেক সময় লেগেছে এখানে। মূলত আমি পাসপোর্ট সংশোধন করার আগে বেশ কিছু ইউটিউব ভিডিও দেখেছি, তারা আমাকে বেশ কিছু তথ্য দিয়েছেন। তবে তারপরেও আমার এই পাসপোর্টটি করতে আমার সময় লেগেছে প্রায় অলমোস্ট এক বছর থেকে কিছুটা কম সময়, এবং আমার প্রচুর টাকা। আপনারা কিভাবে কম খরচে অল্প সময় এই পাসপোর্টটি করতে পারেন সেই সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। মূলত আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমি যে হয়রানিটা হয়েছি এই পাসপোর্টের কারণে কেউ যাতে এরকম হয়রানি না হয় সেজন্য কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ডেফিনেটলি এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হতে যাচ্ছি। তো সেক্ষেত্রে এই ভিডিওর প্রত্যেকটি মিনিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি বেশ কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি। কারণ এখানে আপনি একটা পাসপোর্ট সংশোধন করতে হবে, আপনি যদি বিদেশে বসে থেকেই করেন তাহলে আপনার এই দেশ ইনভলভ, এই দেশের এম্বাসি, বাংলাদেশ পাসপোর্ট অফিস এবং আপনি নিজে, তো সেক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে এখানে। তো সেক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে ডেফিনেটলি একটা ইনফরমেশনের গ্যাপ থেকে যাবে এখানে। তো সেক্ষেত্রে আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনি নিজের পাসপোর্টে সংশোধন করবেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। এই ভিডিওতে আমি ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করবো এবং কোন কোন জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি হয় সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব, এবং কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন, কোন দিক থেকে গেলে আপনার খরচ সবচেয়ে কম এবং খুব কম সময়ে এই পাসপোর্টটি আপনি হাতে পেতে পারেন সেই সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, আপনারা কিভাবে কম সময়ে অল্প খরচে বিদেশে বসে থেকে এবং কি দেশে থেকেও আপনারা এই পাসপোর্টটি সংশোধন করতে পারবেন। প্রথমে আপনাদের জানাবো আপনারা কোথা থেকে কিভাবে এই পাসপোর্ট সংশোধনের কাজটি শুরু করতে পারেন। প্রথম কাজটি হচ্ছে আপনি যদি আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন দিয়ে যদি পাসপোর্টটি করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রথমে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে হবে। এটা নতুন জন্ম নিবন্ধন দিয়ে কোনোভাবেই হবে না, যেহেতু যেই বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন দিয়ে আপনার পাসপোর্টটি করা হয়েছে সেক্ষেত্রে সেই বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনটি আপনার সংশোধন করতে হবে, বা যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধন করতে হবে। তো সেটি আপনার ইউনিয়নে গিয়ে আপনার যে পোস্ট অফিসে গিয়ে আর কি সেখান থেকে আপনার এটা করার সুযোগ রয়েছে খুবই অল্প সময়ের মধ্যে। সেটা অন্য একটা বিষয়। যদি এই বিষয়ে জানতে চান কিভাবে সেটা খুব শর্টকাটে করবেন সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো সেটা কিভাবে সহজে করতে পারেন। এরপরে যারা এনআইডি দিয়ে করেছেন তো সেক্ষেত্রে তাদের এনআইডিটা সংশোধন করতে হবে। কোনোভাবেই নতুন এনআইডি দিয়ে হবে না। যেই এনআইডি দিয়ে বা যেই জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্ট করেছেন সেই জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডটি আপনার সংশোধন করতে হবে। প্রথমে আমি যেটি করেছি আমি আমার জন্ম নিবন্ধনটি সংশোধন করেছি, যেহেতু আমার জন্ম নিবন্ধন দিয়ে আমার পাসপোর্টটি করা ছিল। তো সেক্ষেত্রে আমি একজন দালালের সাথে কথা বলি এই দেশে মালদ্বীপ থেকে আমি মূলত এই পাসপোর্টটি সংশোধন করি। তো সেক্ষেত্রে আমি দালালের সাথে কথা বলার পর উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমাকে সাহায্য করবেন। কিন্তু আমি হাইকমিশনের অফিসে যাওয়ার আগে ওনার সাথে যোগাযোগ করি, তখন উনি আমাকে আসলে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। তো সেক্ষেত্রে নিজের একটা ক্ষোভ থেকেই আমি আসলে নিজে সিদ্ধান্ত নেই যে আসলে নিজেই এই পাসপোর্টটি সংশোধন করব, এবং সেখান থেকে আমি চলে যাই বাংলাদেশ এম্বাসিতে। যেহেতু আমি বেশ কিছু ইউটিউব ভিডিও দেখেছি সেক্ষেত্রে আমি জানি আমার এই প্রসেসটা কি। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিও থেকে ক্ষুদ্র কিছু নলেজ নিয়ে আমি আসলে এই বিষয়ের পুরো প্রসেসটা সম্পর্কে আসলে মূলত ধারণা নিয়েছি কিভাবে এই পাসপোর্টটি সংশোধন করতে হয়। তো সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন এই পাসপোর্টটি সংশোধন করতে হবে। প্রথম অবস্থা হচ্ছে আপনি যদি এনআইডি দিবা বা আপনার জন্ম নিবন্ধন দিয়ে যদি আপনার পাসপোর্টটি করে থাকেন সেই জন্ম নিবন্ধনটি আপনারা যদি কারেকশন করতে হয় সেটি কারেকশন করে নেবেন। যে তথ্যগুলো আপনারা পরিবর্তন করতে চান সেই তথ্যগুলো পরিবর্তন করে জন্ম নিবন্ধনটি আপনারা সংগ্রহ করবেন। তো এক্ষেত্রে আপনার যদি জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে, আপনার যদি আসলে এনআইডি থাকে তাহলে এটা কিন্তু খুব সহজ হয়। বা এখন বর্তমানে এনআইডি ছাড়া পাসপোর্ট সংশোধন করতে একটু ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনার এনআইডিটি সংগ্রহ করতে বা এনআইডিটিও সাথে অ্যাড করতে আপনার যখন আবেদন করতে যাবেন। প্রথমত অবস্থা আপনার জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে এনআইডি, তারপর হচ্ছে আপনার পিতা মাতার এনআইডি অথবা জন্ম নিবন্ধন। অবশ্যই আপনার পিতা এবং মাতার দুজনের আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি যেটি থাকে সেটি আপনারা নিয়ে যাবেন সাথে করে। এরপর হচ্ছে পাসপোর্টের কপি। মূলত পাসপোর্টের যে কপিটিতে আপনার ছবি সহ আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ছবিটি সহ এই পেজটিকে স্ক্যান করে সাথে নিয়ে যাবেন, এবং সাথে রয়েছে আরেকটি প্রত্যয়নপত্র তাদেরকে দিতে হয় যদি কোনো কারণে যদি পাসপোর্টটি না পান বা সমস্যার সৃষ্টি হয়। যদি এটা এখানে ভয়ের কিছু নেই, আপনারা সেই ফর্মটি পূরণ করে আপনার পার্সোনাল তথ্য দিয়ে সেই ফর্মটি পূরণ করে একটি সাইন নিতে হবে। এরপর হচ্ছে সংশোধনের জন্য একটা 2 পেজের একটা ফর্ম থাকে, আপনারা কি সংশোধন করতে যাচ্ছেন, আগে কি ছিল পরে কি ছিল সেই সম্পূর্ণ বিষয়গুলো আসলে এখানে তুলে ধরতে হবে। আমি আমার পাসপোর্টে মূলত সবগুলো বিষয় আসলে এখানে চেঞ্জ করেছি। আমার নাম, আমার বয়স এবং আমার বাবা মায়ের নামের স্পেলিং এ ভুল ছিল সেই বিষয়গুলো। তো সেক্ষেত্রে বলা যেতে পারে আমার পাসপোর্টে যতগুলো পার্সোনাল তথ্য ছিল আমি সবগুলো তথ্য কিন্তু পরিবর্তন করেছি।
এই সবগুলো ডকুমেন্ট নিয়ে আমি চলে যাই সরাসরি বাংলাদেশ এম্বাসিতে। তো এম্বাসিতে যাওয়ার পর প্রথম বাধা আমার এম্বাসির পক্ষ থেকে আসে। ওনারা আসলে আমাকে বেশ কয়েকভাবে ডিমোটিভেটেড করার চেষ্টা করেছেন, তারা আমাকে কনভিন্স করার চেষ্টা করেছেন যে আমি যাতে এই পাসপোর্টের সংশোধনের জন্য আবেদন না করি, কারণ এই প্রক্রিয়াটা একটু জটিল, সময় সাপেক্ষ লাগতে পারে, এরকম আমাকে অনেক কিছু বোঝানো হয়েছে। কিন্তু আমি যেহেতু চিন্তা করেছি আমি পাসপোর্ট সংশোধন করবোই, সেক্ষেত্রে আমি ওখান থেকে পিছিয়ে হাঁটিনি। তো ওনারা আমাকে বেশ কয়েকভাবে আসলে বোঝানোর চেষ্টা করেছেন, তারপরেও আমি এই পাসপোর্টটি সংশোধনের জন্য আবেদনটি জমা দিই। এখন যদি প্রাথমিক খরচের পর্যায়ে আসি, তো সেক্ষেত্রে বলবো যে আপনার পাসপোর্ট করতে, নতুন পাসপোর্ট একটা করতে যেই পরিমাণ টাকা লাগে, আপনার সংশোধন করতে ঠিক ওই পরিমাণই টাকা লাগবে, এর থেকে বেশি কোনোভাবেই লাগবে না। তো সেক্ষেত্রে ওই পরিমাণ টাকা এবং আমার এখান থেকে জমা দিতে তখন লেগেছে $110। সেটা বাংলাদেশ টাকা আপনারা কনভার্ট করে দেখতে পারেন কত টাকা, বা বাংলাদেশের নতুন পাসপোর্ট করতে যত টাকা লাগে সেই সমপরিমাণ টাকা কিন্তু আপনাকে আপনার আবেদনটির সাথে জমা দিতে হবে। তো সেই আবেদনটি এখান থেকে জমা দেওয়ার পর সেটি চলে যায় কিন্তু মূলত বাংলাদেশে। আমার দ্বিতীয় বাধাটি আসে বাংলাদেশ থেকে। তো ওনারা বাংলাদেশ থেকে চাচ্ছিলেন যে আমি যেই তথ্যগুলো দিয়েছি বা আমি যেই ডকুমেন্টগুলো ওনাদের সাথে সাবমিট করেছি সেই অরিজিনাল কিনা বা ডুপ্লিকেট কিনা সেটা আসলে ওনারা দিয়েছেন। তো সেটা কিভাবে আমি প্রমাণ করব, সেটা প্রমাণ করার জন্য আমাকে কোর্টে যেতে হবে, সেখানে একটা অ্যাফিডেভিট করতে হবে যে আমি আমার জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সবগুলো সঠিক তথ্য বা এই মর্মে আমি একটা আসলে আদালত থেকে একটা অ্যাফিডেভিট নিয়ে আসতে হবে। তো সেটা করতে সাধারণত 15 থেকে 2000 টাকা লাগে। যেহেতু আমি বিদেশে ছিলাম, এখান থেকে ওখানে উপস্থিত থাকা লাগে। তো সেক্ষেত্রে আমি যেহেতু এখান থেকে করেছিলাম, তো আমার আসলে টাকার মাধ্যমে সেটা করা হয়েছে কোর্টে গিয়ে। তো আমি এখান থেকে প্রায় 20 থেকে 30,000 টাকার মতো ওখানে আমার খরচ হয়, যেটার খরচ শুধুমাত্র আমার 20,000 টাকা, 2,000 টাকা হওয়ার কথা ছিল। তো এখানে গেল আমার 1 লাখ, ধরুন এখানে আমার 10,000 এবং ওখানে আমার গেল 30,000। তো এখানে মোটামুটি আমার 40,000 টাকা খরচ হয়ে গেল, এবং আমি জন্ম নিবন্ধন ঠিক করেছি, সেখানে আমার আরো কিছু টাকা খরচ গেছে। তো আমার মোটামুটি ধরতে পারেন যে অলমোস্ট 50,000 টাকার কাছাকাছি কিন্তু তখন পর্যন্ত আমি খরচ হয়ে গিয়েছিল। তো সেই অ্যাফিডেভিটটি জমা দেওয়ার পরে আমি পাসপোর্টের জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু পাসপোর্ট আসেনি। তো আসলে তখন একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম। তো তারপরে আমি আসলে সাহসিকতার সাথে তাদের সাথে সবসময় কন্ট্যাক্ট রেখেছি, বাংলাদেশ হাই কমিশনের সাথে। ওনারা বলছে যে বাংলাদেশ থেকে আটকে রেখেছে। বাংলাদেশ থেকে আমার একজন রিলেটিভের মাধ্যমে খবর নিয়েছিলাম, ওনারা বলছে এখান থেকে আটকে রেখেছে। তো এখানে একটু আসলে হিবিজিবিতে পড়ে যাই আমি। ওনারা বলছে এনাদের দোষ, এনারা বলছে ওনাদের দোষ। তো আমার 5 থেকে আমার পাসপোর্টে আমি পাচ্ছি না। তো এর মাঝেই কিন্তু আমার দেশে যাওয়ার সময় হয়ে যায়। তো আমি আমার পুরোনো পাসপোর্টটি আমি সাথে নিয়েই কিন্তু আমি দেশে চলে যাই। তখন পর্যন্ত আমার আবেদন করা থেকে তখন পর্যন্ত সময় হচ্ছে মোটামুটি 6 মাস পার হয়ে গেছে, কিন্তু আমি আমার পাসপোর্টটি হাতে পাইনি। তো আমি বেশ কয়েক জায়গায় আসলে যোগাযোগ করেছি কিভাবে আমার পাসপোর্টটা পেতে পারি। তো আমি আসলে তেমন কোনো জায়গায় সাপোর্ট পাইনি। তবে একজন আমাকে হেল্প করবে বলেছে, উনি আমার কাছ থেকে 40,000 টাকা ডিমান্ড করেছে। তো সেক্ষেত্রে আমি আমার পাসপোর্টটি বেশ ইম্পর্টেন্ট, যেহেতু আমি বিদেশে থাকি অলরেডি। তো সেক্ষেত্রে আমার পাসপোর্টটি ইম্পর্টেন্ট। তো আমি ওনার সাথে 40,000 টাকাই আসলে রাজি হলাম। ওখানে শুধু একটা সাইন করা বাকি ছিল, বা একটা অফিসে, একটা বাংলাদেশে পাসপোর্ট অফিসে একটা সাইনের বাকি ছিল। সেই অফিস থেকে যদি সাইনটা করে আমার পাসপোর্টটা রিলিজ করে দেয়, পরবর্তী প্রিন্ট হবে এবং পাসপোর্টটা আমার কাছে চলে আসবে। তো সেক্ষেত্রে পাসপোর্টটা আমার ওখানে আটকে যায়। এখানে আমার আপনাদের কাছে কিছু অ্যাডভাইস রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা যখন পাসপোর্টটি জমা দিবেন, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে আপনার পাসপোর্টে 2 থেকে 3 বছর মেয়াদ থাকে। যেমন আমি আমার পাসপোর্টটা জমা দিয়েছি, আমার পাসপোর্টটা হাতে পেতে পেতে প্রায় 1 বছরের কাছাকাছি সময় লেগে গেছে। তো সেক্ষেত্রে আমি যদি 6 মাস বা 3 মাস আমার সময় থাকতো, তো সেক্ষেত্রে আমার ভিসা এক্সপায়ার হয়ে গেল। নতুন ভিসার জন্য এই পাসপোর্ট ইউজ করা যেত না, আবার অন্যভাবে আমি অন্য জায়গায় আবেদন করে রেখেছি। তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে আপনার পাসপোর্টে 2 থেকে 3 বছর মেয়াদ থাকে হাতে। এতে করে আপনি খুব কমফোর্টেবলি, যদি লেট হয় তাহলে সমস্যা নেই, আপনার পুরনো পাসপোর্টটি দিয়ে আপনি 2 থেকে 3 বছর চলতে পারবেন। দেন পরবর্তীতে নতুন পাসপোর্ট আসলে সেটিতে নতুন ভিসা আপনি লাগাতে পারবেন। তো যাই হোক, আমি আমার এই পুরনো পাসপোর্টটি নিয়ে আমি দেশে চলে যাই। সেখানে গিয়ে আমি আসলে বাংলাদেশের যে আগারগাঁজি হেড অফিস পাসপোর্টের, সেখানে আমি যোগাযোগ করি। সেখানে 2টি ভবন রয়েছে, যেখানে বাংলাদেশের কাজগুলো করা হয়, যেখানে দেখবেন প্রচুর ভিড়। সেই বিল্ডিংটি না, পাশের বিল্ডিংটি 4 তলায় আমি একটা অফিসে 103 নম্বর রুমের একটা সাইন প্রয়োজন ছিল। তো আমি সেখানে যাই, সেখানে আমি প্রশ্ন করি যে আমার এই পাসপোর্টের সমস্যা কি, কেন এটি রিলিজ করা হচ্ছে না। ওনারা বলতেছে যে তোমার ভিসার যে কপিটা আছে, সেই কপিটা আমি বাংলাদেশ এম্বাসি থেকে চেয়েছি, কিন্তু তারা দেয়নি। তো আমি বললাম যে এই যে নেন, আমি আমার ভিসার কপি আমি আপনাকে দিচ্ছি। ওনারা বললেন যে না, হবে না, ওটা বাংলাদেশ এম্বাসি থেকে দিতে হবে এবং ওখানে একটি সাইন এবং হাই কমিশনারের সিগনেচার লাগবে। তো সেটি যাই হোক ওনারা আটকে রাখেন। তো ওনারা ওখান থেকে দিচ্ছেন না। তো এখানে আমি আমার এক রিলেটিভকে পাঠিয়েছিলাম বাংলাদেশের এম্বাসিতে, এবং আমি গিয়েছিলাম আগারগাঁও অফিসে। আমি আমাকে বললাম যে আমাদের হাই কমিশন অফিস থেকে এই পেপারটি না দেওয়ার কারণে আমার পাসপোর্টে আটকে রয়েছে। তো ওনারা আসলে লাস্ট পর্যন্ত ওখান থেকে দিতে বাধ্য হয়েছে। তো আমার রিলেটিভ উনি ওখানে দাঁড়িয়ে থেকে আমার ভিসাতে আপনার স্ট্যাম্প এবং ওনার সাইন নিয়ে মূলত এই পেপারটি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দেন আমি ওখান থেকে
আসলে ওই রুম থেকে সিগনেচারটি নিয়ে পরের রুমে আরেকটি সিগনেচার নেয়, যেটি আসলে তৎক্ষণাৎ দিয়ে দেয়। তো আমার ওখানে আগেরকাতে যেতে হয়েছে প্রায় 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহ সময় ব্যয় করে আমি একটা সিগনেচার, মোট 2টা সিগনেচার, একটা পরের সিগনেচারটা খুব আসলে 10 মিনিটের ভিতরে আমি পেয়ে যাই। তো প্রথম সিগনেচারটা নিতে আমার প্রায় 1 সপ্তাহ সময় লেগেছে। তো এবার এবং আমি যাকে 40,000 টাকা দিয়েছিলাম, সেই 40,000 টাকা আমি ওনার কাছ থেকে রিটার্ন নিয়ে নিই, কারণ উনি আমার কাজটা করতে সক্ষম হয়নি। তো তারপর আগারগা থেকে আমার পাসপোর্টটি আসলে রিলিজ করে দেয় এবং আমি পরবর্তীতে বাংলাদেশ হাই কমিশনের থেকে মালদ্বীপে এসে এই পাসপোর্টটি সংগ্রহ করে নিই। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে খুব অল্প সময় এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন, যাতে আপনার আগারগা অফিসে না যাওয়া লাগে, আপনার যাতে এম্বাসিতে বেশি ঘুরে না লাগে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা বললাম যে আপনার প্রত্যেকটি ডকুমেন্ট আপনার গুছিয়ে নেবেন। প্রথমত হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, আপনার এনআইডি কার্ড, মা এবং বাবার আপনার এনআইডি কার্ড, এবং আপনার যে আবেদন ফর্ম এবং একটা সত্যায়িত ফর্ম, যেটি আসলে অনলাইনে পেয়ে যাবেন বা ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং চাইলে আপনারা বাংলাদেশ হাই কমিশন অফিস থেকেও এটা সংগ্রহ করতে পারবেন। এই আবেদনটি জমা দেওয়ার আগে আপনারা বাংলাদেশ থেকে ঘুরে আসবেন। ওখানে আপনার যে ডকুমেন্টগুলো আছে, আপনার যে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডটি, এটি বাংলাদেশের হাইকোর্ট থেকে কোর্ট থেকে, জজ কোর্ট থেকে এটি সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করার পর ওখানে আপনার মাত্র 1,500 থেকে 2,000 টাকা খরচ হবে, এবং ওখানে সবগুলো ডকুমেন্ট নেওয়ার পর, সত্যায়িত করার পরে চলে আসবেন। যদি বিদেশ থেকে আপনারা সংশোধন করতে চান, তাহলে সেক্ষেত্রে এম্বাসিতে চলে যাবেন। সেই অ্যাফিডেভিটের কপি, আপনার আবেদন এবং সম্পূর্ণ ডকুমেন্ট আপনার এম্বাসিতে জমা দিবেন। এখান থেকে জমা দেওয়ার পর সরাসরি চলে যাবে এটা আগেরগাতে। যেহেতু আপনি আপনার অ্যাফিডেভিট সাথে জমা দিয়ে দিয়েছেন, তাহলে সেখানে আপনার এখানে ঘোরানোর কোনো সুযোগ নেই। ওনারা আশা করা যায় 1 থেকে 1.5 মাসের ভিতর আপনার নতুন একটি পাসপোর্ট প্রিন্ট করে আপনাকে পাঠিয়ে দিবে। এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আমি যখন আগারগাতে গিয়েছিলাম আমার পাসপোর্টের সংশোধনের জন্য, তো লাস্ট ডেতে যে দিনে আমি আমার সাইনটি পাই, বা ওই যে দিনে উনি ওই অফিসে আমার পাসপোর্টেতে সাইন দেন, তো সেক্ষেত্রে ওই দিন আমাকে উনি বলেছিলেন, আপনি যদি দেশ থেকে এই আবেদনটা করতেন, তাহলে যে লাস্টে যে প্রবলেমটা হয়েছিল আপনার, যার কারণে আপনার পাসপোর্টটি আটকে গিয়েছিল, বা আপনার 1 বছর অপেক্ষা করা লাগছে, যে আপনার ভিসার যে হাই কমিশনের সাইন সহ যেটা আমরা ভিসাটা চেয়েছি, সেটা আপনার লাগতো না আপনি যদি দেশ থেকে আবেদন করতেন। তো সেক্ষেত্রে আপনাদের যদি সুযোগ থাকে, সময় থাকে, অবশ্যই দেশ থেকে ট্রাই করবেন। সেক্ষেত্রে আপনার এই আরেক দেশের যে ঝামেলা, মালদ্বীপের যে ঝামেলা, বা আপনি যেই দেশে অবস্থান করেন না কেন, সেই দেশের ঝামেলাটা কিন্তু আপনার পড়ছে না। শুধুমাত্র বাংলাদেশের ঝামেলাটা মিটালেই কিন্তু আপনার সবকিছু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, এবং কোথা থেকে করলে খুব সহজে হবে। দেশ থেকে করলে একটু তাড়াতাড়ি পাবেন, এবং যদি অন্য দেশ থেকে করেন একটু সময় লাগতে পারে। এবং যদি এরপরে যদি আপনারা কোনো জায়গায় আটকে যান, কোনো জায়গায় প্রবলেম হয়, ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমি আমার ভিউয়ার্সদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। যে এখানে আটকে যান, সেখানে আমাকে নক করবেন যে আমি এখন এখানে আটকে গিয়েছি, আমি এখন কি করতে পারি। তো সেক্ষেত্রে আমি আপনাদের গাইড করার চেষ্টা করবো যে আপনারা আসলে কোন স্টেপের পর কোন স্টেপটা করতে পারেন, বা যে স্টেপে আটকে যান, সেই স্টেপটা আপনি ওখান থেকে কীভাবে উদ্ধার হবেন, সেই ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশনগুলি দিয়ে আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে আমি কিছু প্রশ্ন অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমার পাসপোর্টে যদি ভিসা থাকে, তাহলে কি আমি আবেদন করতে পারবো? জি, আপনি আবেদন করতে পারবেন। এবং আরেকটি প্রশ্ন থাকতে পারে যে আমি যদি আবেদন করি, সেই পাসপোর্টটি কি নিয়ে আমি আবার বাংলাদেশে যেতে পারবো? ধরুন আমি আমার পাসপোর্টটি আজকে আবেদন করলাম সংশোধনের জন্য। আসলে আমি তো আমার পাসপোর্টটি জমা দিচ্ছি না, শুধু আমার পাসপোর্টের একটি কপি ওখানে জমা দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি পাসপোর্টটি নিয়ে আমি দেশে ট্রাভেল করতে পারবো, আসতে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আবেদন করার পরেও কোনো সমস্যা নেই, আপনি আমার পাসপোর্টটি নিয়ে ট্রাভেল করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে, আপনি যদি জন্ম নিবন্ধন বা এনআইডি আপনার কারেকশন করেন বা পরিবর্তন করেন, কিছু সংশোধন করেন, সেক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা হবে কিনা? তো সেটির উত্তর হচ্ছে যে না, কোনো সমস্যা হবে না। ওনারা আপনার শুধু দেখে পাসপোর্ট, আপনার আনুষঙ্গিক পাসপোর্ট, আপনার ডকুমেন্ট কিন্তু তারা চেক করে না, বা অনলাইনে কিন্তু ওগুলো থাকে না। তো সেক্ষেত্রে সেটার কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোনো অ্যাডিশনাল প্রশ্ন থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।